জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আর দেখতেছো তোমরা? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। মোস্টলি আজ ডেইলি আমি যেভাবে নিচ্ছি এভাবে নিচ্ছি, এর কারণে কাজ হচ্ছিল না আমাদের জন্য। দেখ তোমরা আসছো, কতজন আসছো? 14 জন দেখতেছি। আচ্ছা, শুধু ইঞ্জিনিয়ারিং আজকে না? জি স্যার, জি স্যার। পুরো ছেলে নাই? না স্যার। ওকে, শোনো, তাহলে ঠিক আছে, আমি start করি। আমাদের আর গিয়ার ডিজাইন মানে গিয়ার ডিজাইন করা হবে। আমাদের আগে ডিসপ্লিটিং বিং অ্যাকাউন্টেন্ট আমরা গিয়ার পাওয়ার ট্রান্সমিশন করার জন্য, যেমন বেল্ট সাথে গিয়ার, আমরা তো বেল্ট পড়াই ফেলছি তাই না? জি স্যার। গিয়ার হলো শর্ট ডিস্টেন্সে পাওয়ার ট্রান্সমিট করতে সাধারণত গিয়ার দিয়ে করা হয়। আর অনেক বেশি পাওয়ার ও গিয়ার দিয়ে ডিজাইন ট্রান্সফার করতে হয়। তো তার মধ্যে যখন গিয়ার হচ্ছে ধর প্যারালাল সাব যদি হয়, দুটো সাব প্যারালাল, তো সাধারণত সেটা স্পার গিয়ার দিয়ে পাওয়ার ট্রান্সমিট করে। হেলিক্যাল গিয়ার দিয়েও প্যারালাল সাবকে পাওয়ার ট্রান্সমিট করা যায়, কিন্তু এটা অনেক ভালো, কিন্তু দাম বেশি হেলিক্যাল গিয়ারের, আর নয়েজ কম হয়, এবং মানে পাওয়ার ট্রান্সমিশনে বেশি হবে যদি হেলিক্যাল গিয়ার হয়। হেলিক্যাল হলো মোর দেন ওয়ান টুথ মেশিনে থাকবে, এই জন্য বেশি লো কস্ট ট্রান্সমিশন হচ্ছে স্পার গিয়ার। স্পার গিয়ারের এই যে গিয়ার, তোমার তো ফার্স্ট ইয়ারে গিয়ার ড্রয়িং করছে, স্পার গিয়ার ড্রয়িং করছিল না? জি স্যার। তোমাদের ড্রয়িং কে পড়াইছে? আপনি করাইছিলেন স্যার। এই যে স্পার গিয়ার মনে আছে, এই যে স্পার গিয়ার, জি স্যার, মনে আছে স্যার। এইটা হলো ফেস উইথ, এই যে দেখতেছেন দুইটা, জি স্যার। আর হলো এটা হলো পিচ সার্কেল উইথ অফ দ্য ফেস। এখন এই দেখো, এটার বলে আমরা বলি এটা অ্যাডেন্ডাম সার্কেল, এটা বলে ডিডেন্ডাম সার্কেল। আমাদের মেইন যে আমরা গিয়ার ডিজাইন করি সেখানে হলো পিচ ডায়ামিটার, এখান থেকে শুরু করে মনে করেন যে তার সেন্টার এই যে এটা হলো অ্যাডেন্ডাম সার্কেল, আমার দরকার নেই। আমাদের পিচ ডায়ামিটারটা হলো এই সার্কেলটা যে ডায়ামিটার সেটা। আর ডিজাইন করার সময় ইম্পর্টেন্ট হলো ডায়ামিটার পিচ। ডায়ামিটার পিচ মনে আছে তোমাদের, আমরা বলছিলাম যদি দাঁতের সংখ্যা 12 হয় আর পিচ ডায়ামিটার যদি 4 হয়, তার ডায়ামিটার পিচ হলো 3। নাম্বার অফ টুথ পার ইঞ্চ অফ ডায়ামিটার, এটাকে বলে ডায়ামিটার পিচ। মানে তুমি দাঁতের সংখ্যাকে ডায়ামিটার দিয়ে ভাগ দিবা, যেটা উত্তর হবে সেটা হলো ডায়ামিটার পিচ। আমাদের ডিজাইন করার সময় ডায়ামিটার পিচটাই ডিজাইন করতে হয়, ডায়ামিটার পিচ, ডায়ামিটার, নাম্বার অফ টুথ, এগুলো ডিজাইন করতে হয়। এখন ডিজাইন করার সময় একটা ইম্পর্টেন্ট হচ্ছে এই যে গিয়ার দেখো, এই যেটা গিয়ার পাওয়ার ট্রান্সফার করছে, এটা হলো ফ্যাটিক স্ট্রেংথ বলে এফএস। যে স্ট্রেংথের দাঁতটা ভাঙবে, আমরা বলছি এটা ভেঙে যাবে, কোন স্ট্রেংথের দাঁতটা ভাঙবে সেটাই আমাকে বেসিক ডিজাইনের সময় চিন্তা করতে হবে। যেমন আমরা আগে করেছি ফ্যাক্টর সেফটি, আমরা ম্যাক্স আলটিমেট স্ট্রেসকে ফ্যাক্টর সেফটি ভাগ দিতাম, এটা হলো ডিজাইন স্ট্রেস। মুশকিল, আমার তো ফোন হলো। So this node near the tip যদি হয় তাহলে এইটা দেখো, আর node near the middle দেখো, ঠিক দাঁতের মাঝখানে, এটা হলো কোর্স, আর এটার মাঝখানে টপে যদি হয় এটা হবে। মাঝখানে যখন হবে টপে, তখন দেখো আসলে দাঁতের প্রোফাইলটা এরকম। এই জন্য দুইটা ফর্মুলা আছে, এটা আসলে এত আমরা এগুলো ডিটেল আমাদের দরকার নাই, এটা ক্যালকুলেশন করে এই কোশ্চেনটা আমার কাজে লাগবে। আসলে এফএস ইকুয়াল টু এক্স বি হলো স্ট্রেংথ অফ দ্য মেটেরিয়াল, সেটা আবার এন্ডুরেন্স স্ট্রেংথ বলে। এটা হলো ফেস উইথ, এটা হলো ডায়ামিটার পিস, এটা হলো ডায়ামিটার পিস। এই যে পোর্শনটুকু, এটা হলো এক্স, এটা হলো এক্স, এই যে এক্স দেখো, এটার এক্স, এটা এক্স তফাৎ আছে, অতএব এটা একটু মানে লোড নিলে টিয়ার টিপ যদি হয় তাহলে হলো এক্স, লোড নিয়ে মিডল এক্স হয়ে এটা। এইটাকে একটা লুইস নামক এক ভদ্রলোক এটাকে একটা ইকুয়েশনে নিয়ে আসছে, এটার বদলে দিচ্ছে ওয়াই। দেখো এই এটা প্রশ্ন হচ্ছে ওয়াই, লুইস নামক এক ভদ্রলোক এটা ডেভেলপ করছে, এবং এই ওয়াইটার নাম হলো লিউইস ফর্ম ফ্যাক্টর। লিউইস ফর্ম
form factor. মানে diameter pitch will be equal to endurance strength into phase width into Lewis form factor divided by diameter pitch. মানে আমরা যে স্ট্রেংথে গিয়ারটা ভাঙবে সেই স্ট্রেংথ আমরা ডিজাইন এইভাবে বের করবো ফর্মুলা দিয়ে। এখন ওয়াই হলো লিস্ট ফর্ম ফ্যাক্টর, ওয়াই এখন দেখো এটার জন্য তুমি এখানে এই এই দেখো ভ্যালুস ফর্ম ফ্যাক্টর এই যে ওয়াই, ওয়াই এর ভ্যালু ইলিউশনের এই ওয়াই এর ভ্যালু দিতে হবে এই যে লোড এট দ্য টিপ, লোড নিয়ার দ্য মিডল। তারপর হলো দাঁত, তো আমাদের দাঁত সামনে আমরা 20 ডিগ্রি ফুল ডেপথ টিপ ব্যবহার করি। এটা দেখো টেবিলটার সঙ্গে জানা দরকার, টেবিল 80-24 এই ভ্যালুগুলো পাওয়া যায়। দাঁতের সংখ্যা মনে করো 10, তাহলে 20 ডিগ্রি ফুল ডেপথ হলে আর লোড নিয়ার দ্য টিপ হলে ভ্যালু হবে 0.2, আর লোড নিয়ার দ্য মিডল এখানে নাই। এখন যদি দাঁতের সংখ্যা 20, তো ফুল ডেপথ টিপ ওয়াই এর মান হবে 0.32, আর লোড নিয়ার দ্য মিডল হলে হবে 0.54। যাক এটা অঙ্ক করার সময় বুঝতে পারবো। মানে we have to choose the value of y from this table 80-24। আমরা আসল জায়গায় আসি। এখন এসটা কি? এসটা হলো এন্ডুরেন্স স্ট্রেংথ। দেখো এন্ডুরেন্স স্ট্রেংথ হচ্ছে একটা ম্যাটেরিয়াল উপর যদি ইনডেফিনিট টাইম মানে যত সংখ্যা পরিমাণ তোমার রিপিটেড লোড কাজ করে, ভেরিয়েবল টর্ক লোড, তাহলে সেটা ভাঙবে না, ওইটা নাম হলো এন্ডুরেন্স স্ট্রেংথ। ইনডেফিনিট নাম্বার অফ টাইমস, মনে করো রিপিটেড লোড হবে, রিভার্স লোড হবে, এখানে একটা গিয়ার উপর কিন্তু রিভার্স লোড আর ঘুরতেই থাকে। এই জন্যই আমরা যখন মেটেরিয়াল ডিজাইন করছি স্ট্রেসে আমরা নর্মাল স্ট্রেস নিয়েছি, আলটিমেট স্ট্রেস, ইল্ড স্ট্রেস, কিন্তু গিয়ারের সময় তা নয়, গিয়ারের সময় নিতে হবে এন্ডুরেন্স স্ট্রেংথ। আমাদেরকে এন্ডুরেন্স স্ট্রেংথ তার থেকে আলটিমেট স্ট্রেস থেকে কম হয়। যেমন এখানে দেখো দেখা এই যে মানে এসএন প্রাইম হলো বিএইচ এর নাম্বারে 4 ভাগে রাখবো, অথবা এখানে আছে এসইউর আলটিমেট স্ট্রেসের 2 ভাগে রাখবো, কোনো ক্ষেত্রে আছে 3 ভাগে রাখবো। সাধারণত আমরা 2 ভাগে রাখবো কি নেই, আলটিমেট স্ট্রেস বাই 2, এটা হলো এন্ডুরেন্স স্ট্রেস, মানে আলটিমেট স্ট্রেস থেকেও কম, এই যে ডিজাইন স্ট্রেস। এখন আরেকটা হলো ইকুয়েশন আমরা পেয়েছি ওয়াই, তো আমরা বললাম আসলে কে তিনটা জিনিস এস পাইলাম, যে এটা নিতে হবে কেমনে, সেটা এসইউ বাই 2 অথবা বিএইচ এর নাম্বার বাই 4, এটা হলো ফেস উইথ। আর ওয়াই আমরা বের করবো টেবিল 80-24 থেকে। না হোয়াট ইজ ক্যাপ? ক্যাপটা হলো ও ও ও আমি তো কেটে দিচ্ছি বারবার। শুনতেছো? জি স্যার, বলেন স্যার। ব্যাংকে চেক পাঠিয়েছিলাম তো, ব্যাংক ওলা খালি ফোন দিচ্ছে টাকা দিব কেন আমার, এখন আমি তো খালি কাটি দিচ্ছি। এখন লোক অফিস থেকে পিওন এসে বলতে স্যার আপনি লাইন কাটি দিচ্ছে, ব্যাংক ওলা তো টাকা দিচ্ছে না। এনিওয়ে এই যে ডিজাইন স্ট্রেস যেটা মানে কনসেন্ট্রেশন, এই যে একটা স্ট্রেস কনসেন্ট্রেট গিয়ার দাঁতের দিকে তাকাই দেখো, যখন দাঁতটা এখানে লাগে এখানে দেখো ঘন ঘন লাইট, এখানে স্ট্রেস কনসেন্ট্রেট করে, আর এখানে স্ট্রেস কনসেন্ট্রেশন হচ্ছে। এখন যেহেতু স্ট্রেস কনসেন্ট্রেট করতেছে এক জায়গায়, আমি বোধহয় একবার একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছিলাম তোমাদের স্ট্রেস কনসেন্ট্রেশনটা এর আগে যখন ভেরিয়েবল লোড পড়াইছিলাম। এই স্ট্রেস কনসেন্ট্রেশনের কারণে আমরা এটাকে একটা আলাদা একটা ফ্যাক্টর সেফটির মতো যদি ভাগ দিতে হয়, সেটাকে বলে আমরা কেয়ার। এই যে কেয়ার, এখন কেয়ার মান দুই রকম ফ্যাক্টর দেখো, যখন কেয়ার should be within the 1.2 থেকে 1.7 when the load is applied, but KF is higher,
say 1.4 to 2 when load applied near the middle. ক্যাপের মানটা বেশি হবে। এখন অতএব ক্যাপের মান তুমি এটা বেশ করে নিবা। এখন আরেকটা হলো যে এখানে একটা কথা হচ্ছে লোড হিসেবে সাধারণত ইন্টারমিডিয়েন্ট সার্ভিস যদিও হয় তাহলে আমরা লোড নেওয়ার দা ঠিক ধরি, আর কন্টিনিউয়াস সার্ভিস হলে আমরা লোড নেওয়ার দা মিডল ধরি। লোড নেওয়ার দা ঠিক মাঝখানে হবে যেহেতু কন্টিনিউয়াস সার্ভিস দাঁত না ভাঙে, তখন আমরা এই টাইপেরটা ধরবো। ডিজাইন স্ট্রেস। আর যদি তুমি মনে করো এই ম্যাটেরিয়ালটা যদি মনে করো স্টিল হয় তাহলে তুমি SU/2 অথবা এই যদি BH এর নাম্বার দেওয়া থাকে তো BH এর নাম্বারকে 4 দিয়ে ভাগ দিবে, তাহলে তুমি SN পয়েন্ট পাবা। কিন্তু এটা যদি কাস্ট আয়রন হয় ব্রঞ্জ হয় তাহলে হবে SN সমান 0.4 SU। তোমাদের মনে আছে আমরা ইয়েতে যে পড়াইছিলাম ভেরিয়েবল লোডে পড়াইছি না? এই তোমাদের ভেরিয়েবল লোড পড়াইছি না, ভেরিয়েবল লোড এন্ড টর্ক। জি স্যার। হ্যাঁ জি স্যার। এখানে আমরা SN কে মনে আছে অনেকবার অনেক ফ্যাক্টর দিয়া পূরণ দিয়ে দিয়ে কমাই ফেলতে হতো। জি স্যার। ওখানে মধ্যে আমরা সেকশনটা আলোচনা করেছিলাম, সেটা হলো এই সেটা SN এখানে 0.4 SU। নাও ফেস উইথ, যে ফেস উইথ ওই ইকুয়েশনের মধ্যে সেম ইকুয়েশন দেখো, যে ইকুয়েশনটা এই যে ফেস উইথ এই যে বি দাঁতের ফেস উইথ এটা কত হবে সেটাও তোমার ইচ্ছা মতো দিতে পারবে না। একটা ছোট্ট বাচ্চার দাঁত পাঁচ কম হয়, বড় মানুষের দাঁত তো পাঁচ বড় হয় না। জি স্যার। তুমি তো মানুষ হিসাবে দাঁত হবে, ছোট বাচ্চার বড় দাঁতের তো মুশকিল, আর বড় মানুষের ছোট দাঁত হলে সমস্যা। এটারও একটা দাঁতেরও একটা সাইজের সমস্যা রেশিও আছে, এটা হলো তার পিডি অনুসারে হবে। পিডিটা দাঁতের ফেসিটটা হবে এই দেখো কোনাগুলো যদি পূরণ দাও বিপিডি হবে গ্রেটার দেন 8 লেস দেন 12.5, বিপিডি শুড বি লেস দেন 12.5 গ্রেটার দেন 8, এর মাঝখানে ধরতে হবে বিপিডির মান। অর্থাৎ তুমি যদি মনে করো পিডি এসিউম করো মনে করো 4, মানে তাহলে 2 ভাগ দিলে 2 হবে, 2 থেকে বড় হবে, আবার 3 এর থেকে ছোট হবে, 3.1 এর থেকে ছোট হবে। অর্থাৎ পিডি যদি 4 হয় তোমার দাঁত 2 আর 3 এর মাঝখানে হইতে হবে। am I clear? বুঝো নাই? হ্যালো, স্যার ভালো মতো বুঝিনি। মনে করো পিডির মান 4, ভালো মতো বুঝিনি। শোনো পিডির মান 4 মনে করো, পিডি 4, ক্লিয়ার? শুনতেছো? জি। মনে জি করো স্যার, দাঁত শুনতেছি স্যার। 4, তাহলে 8 কে 4 দ্বারা ভাগ দিলে কত হবে? 2। 2। জি আর স্যার। 12.5 কে 4 দ্বারা ভাগ দিলে 3.1, জি স্যার। তাহলে বি এর মান হবে 3.1 এদিক 2, 2 এর থেকে বড়, 3.1 থেকে ছোট বি এর মান হতে মানে হবে। থেকে ছোট। হ্যাঁ 3.1 জি থেকে ছোট হইতে হবে আর 2 এর থেকে বড় হইতে হবে। স্যার। ক্লিয়ার? জি স্যার। না এবারে বুঝো না, আপনাদেরকে এই বুঝতে পারছি। বুঝছি স্যার। তুমি পিডির মান ধরে বি নিবা তাহলে এটা চিন্তা করে নিতে হবে। তুমি নিজের ইচ্ছা মতো বি এর মান নিতে পারবো না, বেসড অন দা দিস কনস্ট্যান্ট, এটা অনুসারে ধরতে হবে। এরপরে মনে করো হর্স পাওয়ার, যেটা বলি ট্রান্সমিটেড হর্স পাওয়ার। এখন হর্স পাওয়ারকে ট্রান্সমিটেড লোড, সে কত লোড ট্রান্সফার করে, এফটি ইকুয়াল টু ট্রান্সমিটেড লোড। আর ভেলোসিটি বের করবো কেমনে, মনে করো আরপিএম দেওয়া আছে, ডায়ামিটার দেওয়া আছে, তখন পাই ডিএন বাই 12, যদি ডায়ামিটার ইঞ্চিতে হয় পাই ডিএন বাই 12, সেটা হলো ভেলোসিটি, ইসলাইন ভেলোসিটি। এন ইকুয়াল টু আরপিএম, ডি যদি ফিটে হয় তাহলে পাই ডিএন হবে, আর যদি ইঞ্চিতে হয় পাই ডিএন বাই 12 হবে। নাও হোয়াট ইজ ট্রান্সমিটেড লোড? ট্রান্সমিটেড হবে 33,000 হর্স পাওয়ার ডিভাইড বাই ভিএম। এখন লোড ট্রান্সমিট করে কিন্তু ডাইনামিক লোড, চলা অবস্থায় লোডটা চেঞ্জ হয়ে যায়। তুমি দেখবে যারা চলন্ত অবস্থায় গরুর গাড়ি যখন স্টার্ট দেয় তখন অনেক শক্তি লাগে, যখন স্টার্ট দেয় শক্তি কমে যায়, যখন চালু হয়ে যায় তখন অত শক্তি লাগে না ঠেলতে। তো ডাইনামিক লোড, চলন্ত অবস্থায় কি লোড কাজ করে যেমন দেখতে হবে। ডাইনামিক লোডের জন্য
কিছু বেসিক ফর্মুলা আছে, আমরা সেটা ফলো করবো। দেখো এখানে আছে, when service is intermittent and wear is not effective, মানে এই সময় চলে, এই সময় চলে না, 2 ঘন্টা চলে, দিনে 1 ঘন্টা চলে, বা 3 মাসে একবার চলে, এরকম কেস যেটা ইন্টারমিটেন্ট সার্ভিস, নট কন্টিনিউয়াস সার্ভিস, এই সকল ক্ষেত্রে সাধারণত গিয়ার ক্ষয় হওয়ার কোনো প্রশ্ন নেই, থাকে চলে 2-4 ঘন্টা। তখন আমরা এই 3টি ইকুয়েশনের যে কোনো একটা ব্যবহার করব। FD equal to 600 plus VM divided by 600 into FT। আরেকটা শর্ত হলো, এটা কমার্শিয়ালি যদি দাঁতটা কাটা হয় আর তার ভ্যালোসিটি 2000 এর নিচে হয়, তখন এই সমস্ত যদি শর্ত দেওয়া থাকে, তাহলে আমরা এই কোশ্চেনটা ফলো করবো, কে ইকুয়েশন কে। আবার যদি দাঁতটা কেয়ারফুলি কাটতে হয় আর ভ্যালোসিটি 1000 থেকে 4000 মাঝখানে হয়, then we use this formula, FD equal to 1200 plus VM by 1200 into FT, that's the low, যেটা আমরা আগে ফর্মুলা বের করলাম। আরেকটা হলো, যদি দাঁতটা খুব প্রিসাইজলি কাটে, তখন আমরা এই ফর্মুলা ব্যবহার করব। If this speed is over 2000 fpm, carefully cut must be used again. 2000 এর নিচে 2000 বেশি হইলে অবশ্যই carefully কাট হইতে হবে। 4000 বেশি হইলেই এটা প্রিসিশন কাট, মানে এটা অন হাই স্পিডে চলবে, অথবা এটা প্রিসাইজলি দাঁতটা কাটতে হবে। তখন আমরা অ্যাপ ডিভাইড করবো এক ফর্মুলা অনুসারে। এই কথা বলছি, if the speed is over 2000 fpm, carefully cut it should be used. If VM greater than 4000 fpm, the teeth should be generally precise precision cut. আরেকটা কাজ আছে স্যার, যদি স্যার শুধু 1500 এফপিএম দেওয়া থাকে তাহলে কোনটা 1500 হলে তুমি সাধারণত কমার্শিয়ালি কাটে ধরবা। যদি তোমাকে ক্লাস নিতেছি না, দেখে রাখো নিয়েছো? যদি তোমার কমার্শিয়ালি কাট, কেয়ারফুলি কাট বলা না থাকে, তাহলে তুমি কমার্শিয়াল কাট নেবা, এটা নেবা। এখন যদি মনে করো বুঝলেই দেয় যে কেয়ারফুলি কাট, তাহলে তোমাকে এটা নিতে হবে। মনে করো বললো না, কিছুই বলে না, দেন ইউ ক্যান টেক টপ, উপরেরটা নেবা। আর যদি বলে দেখ কেয়ারফুলি কাট, তোমাকে ওইটা নিতে হবে। এর হলো কথা বলো না কেন? জি স্যার। ইজ ইট ক্লিয়ার? ওকে, নাও কাম টু দিস। এখন আমরা ডিজাইন করার সময় কি দেখবো? আমরা ডিজাইন করার সময় একটা জিনিস, এই ইকুয়েশনটা হলো বেসিক। আমরা আগে যেরকম বলছিলাম যে আমরা আগে দুইটার সমান বলতাম যে ওয়ার্কিং স্ট্রেস শুড বি ইকুয়াল টু ডিজাইন স্ট্রেস। ওয়ার্কিং স্ট্রেস আসতাম আমরা কত ফিল্ডে, মানে আসলে তার লোড অনুসারে কত পাউন্ড, তার মানে সিম্পল স্ট্রেস না কম্বাইন্ড স্ট্রেস, হিসাব করে ওয়ার্কিং স্ট্রেস বের করতাম। আরেক দিকে বের করতাম ডিজাইন স্ট্রেস, আলটিমেট স্ট্রেসকে ফ্যাক্টর সেটে ভাগ দিতাম, মনে আছে? জি স্যার। সিম্পল স্ট্রেস অঙ্ক করেছি আমরা তখন। জি স্যার। একদিন পেলাম ডিজাইন স্ট্রেস এসজি, আর পেলো এসটি, টেনসাইল স্ট্রেস বা কম্প্রেসিভ স্ট্রেস, সেটা হলো ওয়ার্কিং স্ট্রেস। তো জি স্যার। ডিজাইন স্ট্রেস তোমার ওয়ার্কিং স্ট্রেস, দুইটা করে ইকুয়াল করে আমরা ডিজাইন করতাম। এখানে কি করবো তুমি? এখানে হলো ওই যে ফ্যাটিক স্ট্রেংথ, যেটা আমরা এস বি ওয়াই ওভার পিডি যেটা পাইছিলাম, সেই ফ্যাটিক স্ট্রেংথ একবার তুমি এফ বের করবা। আর এই বর্তমান যে ডাইনামিক লোড যে ইকুয়েশন দেখানো হলো এই মাত্র, এই যে এখান থেকে তুমি বের করবা, এই দুইটার তুমি সমান করবা। সমান মানে এইটা ফ্যাটিক স্ট্রেংথ ডাইনামিক লোডটা বেশি হতে হবে, মানে দাঁত ভাঙার শক্তি চলন্ত ডাইনামিক লোডটা বেশি হলে এটা স্বাভাবিক, কারণ এটা বেশি হতে দাঁত ভেঙে যাবে। জি স্যার। দাঁত ভাঙবে, একটু বেশি লোডে দাঁত ভাঙতে হবে, যে শুড বি হায়ার দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল টু এফডি। ডাইনামিক লোড থেকে ফ্যাটিক স্ট্রেংথ বেশি হতে হবে, এটা শর্ত। উইথ ওয়াই ফর দ্য লোড এট দ্য টিপ, যখন লোড টিপে হবে আর ইন্টারমিডিয়েন্ট সার্ভিস হবে, সাধারণত এটা আমরা ব্যবহার করে থাকি কাস্ট কারেন্ট গিয়ারের জন্য। কাস্ট কারেন্ট মানে
আয়রন গিয়ার, স্টিল হলে কিন্তু আবার এটা হবে না, আরেকটা পরে আসতেছি আমরা, স্টিল গিয়ার হলে আরেকটা অ্যাড করবে। আর এইটাও একটা ফর্মুলা আছে, যদি এটা কমার্শিয়ালি অথবা হবিং মেথডে কাটে, শেভিং করে দাঁত কাটে, তখন আমি যদি বলে দেওয়া থাকে তোমার অঙ্কে যে এই মেথডে দাঁতটা কাটা হবে, দেন ইউ হ্যাভ টু টেক দি এফডি বাই দিস ফর্মুলা। তা না হলে আমরা সাধারণত ফর্মুলাটা ব্যবহৃত হয় হেলিক্যাল গিয়ারের জন্য। এখন চলো আমরা একটা ইন জেনারেল আমরা সংক্ষেপে আলোচনা করলাম, এটা সামারি, দেখো সামারি সংক্ষেপ আমার হাতের লেখা। মনে করো ডায়ামিটার হচ্ছে পিস ডায়ামিটার ডি, আর ডায়ামিটার পিস হলো পিডি, মনে করো ডায়ামিটার পিস এন বাই ডি, নাম্বার অফ ফুট ডিভাইড বাই পিস ডায়ামিটার। So n equal to হলো PD into D, diameter piece into diameter. DM হলো পিস লাইন ভেলোসিটি FPM, এটা বের করতে হবে এভাবে, পাই DN। D যদি পিনিয়নের ডায়ামিটার হয় তাহলে RPM হবে পিনিয়নের RPM, আর যদি ডায়ামিটারটা গিয়ারের হয় তো RPM হবে গিয়ারের RPM। N is the RPM of the pinion, GP diameter of the pinion, FT হলো ট্রান্সমিটেড লোড, আর FT হলো এই ফর্মুলা একটু আগে আমরা আলোচনা করেছি। আবার এটা দেখো ডিপি বাই ডিজি, এনজি বাই এনপি, এই যে ক্রস, এটা যে এন মানে এটা যদি ডায়ামিটার হয় এটা হবে আরপিএম, এটা যদি ডায়ামিটার ক্রস মানে ডি1 বাই ডি2 হবে এন2 বাই এন1 এরকম। আচ্ছা, এফটি এটা দেখা যাচ্ছে ট্রান্সমিট লোড যে ট্রান্সফার হচ্ছে, যাই হোক এফটি ইকুয়াল টু দিস 30,000 হর্সপাওয়ার টু ভিএম, আর এফডি হলো ডাইনামিক লোড, এই যে এই ফর্মুলাগুলো 1200 plus VM by 1200 into FT plus 600 plus VM by 600 into FT, এই আরেকটা আছে মোটা এই ফর্মুলাগুলো। While service is intermittent, then low wear is not a factor. FD equation K to M can be compared, মানে এই ইকুয়েশন আমরা তখন নিতে পারি যখন সার্ভিস ইন্টারমিটেন্ট এন্ড উই আর নট এ ফ্যাক্টর, ক্ষয় হওয়ার কোনো ব্যাপার সমস্যা না। দেন এফএস বের করবো, এটা হলো আমরা এফডি গেল, এফএস বের করবো এসবিওয়াই আবার কেএফপিডি, আর ওয়াই ইজ লিস্ট ফর্ম ফ্যাক্টর। এখন আমি যে ডিজাইন করব, আচ্ছা ও সরি, এস করে দেওয়া হলো বিএসএন বাই 4, একটু আগে বলছি এসইউ বাই 2, দুইটা যে কোনো একটা, আর কাজ টান হইলো হবে 0.4 ইন্টু এসইউ, তিনটা হইলো, আর বিএসএন নাম্বার বাই 4 অথবা আলটিমেট স্ট্রেস বাই 2 অথবা 0.4 বাই এসইউ যদি কাজ টান হয়। এখন আমাদের যে ইকুয়েশন দুটো, ও সরি বি দেওয়া আছে, বি 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 এই যে এই দেখো পি ইনটু পরে ভুলে বি এর পি ভুলে পি লিখছি, এটা বি হবে, যে বি হবে, জি স্যার। এটা বি 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 ইনটু পি হবে, মানে এই সুইটটার পিস ডায়ামিটারকে পূরণ দিলে এটা 8 আর 12.5 মাঝখানে হতে হবে, যেটা আগে বলেছিলাম আর কি। জি স্যার, জি স্যার। তোমার পূরণ দাও না, পিডি দিয়ে ভাগ দিয়ে দিছে স্যার, গুণন দিয়ে দিছে। পূরণ দেবে, তাহলে বিপিডি 8 আর 12.5 মাঝখানে হতে হবে। জি স্যার। মনে করো এই যে এস, মনে করো গিয়ার এক ম্যাটেরিয়ালের তৈরি আর পিনিয়ন আরেক ম্যাটেরিয়ালের তৈরি, যেহেতু পাওয়ার যখন ট্রান্সমিট হবে পিনিয়ন আর গিয়ার ম্যাশ অবস্থায় আছে, দুইটাই তো একই পাওয়ার নেবে, গিয়ার যে পাওয়ার নেবে পিনিয়ন সে পাওয়ার নেবে, কারণ একটা বড় একটা ছোট, খালি আরপিএম কম বেশি। তাহলে আমার এখানে দেখো বি কিন্তু কনস্ট্যান্ট, পিডিও কনস্ট্যান্ট, পিনিয়নের যা পিডি গিয়ারের তাই পিডি, বি পিনিয়নের যা গিয়ারের তা, কেএফ ও সমান। তাহলে এই দুইটার মধ্যে এস আর ওয়াই দুইটা পূরণ দিলে হয় এটা পিনিয়নের হবে নাহলে গিয়ারের হবে। যদি এটা পিনিয়নের ম্যাটেরিয়ালের এস হয় তাহলে এটা ওয়াইটা পিনিয়নের জন্য হবে, আবার যদি গিয়ারের ম্যাটেরিয়াল হয় এটা গিয়ারের জন্য হবে। দুইটা পূরণ দাও, এই দুইটা পূরণ দিলে এস আর ওয়াই পূরণ দিলে পিনিয়ন আর গিয়ারের জন্য এই এস আই ওয়াই এর পূরণ ফল যেটা ছোট হবে এইটা ধরে ডিজাইন করতে হবে। পিনিয়নের যদি ছোট হয় পিনিয়নটা ডিজাইন করবা, গিয়ারটা যদি ছোট গিয়ার ডিজাইন করবে, তুমি কোনটা ডিজাইন করবা সেটাই নির্ভর করে দুইটার পূরণফল কোনটা ছোট হবে। ডিজাইন ফর এস ওয়াই স্মলার ওয়ান।
আমরা ডিজাইন করার সময় এস ওয়াই দুটা পূরণফল করে যেটা ছোট হবে সেটা ডিজাইন করবো। এখন মনে করো গিয়ার এবং পিনিয়ন দুইটা একই মেটেরিয়াল, দুইটা এক মিনিট দিয়ে বানাইলাম, মনে করো কাস্টার 20, এই দুইটা দিয়ে বানাইলাম, ASTM 20 নাম্বার দিয়ে বানাইলাম গিয়ার এবং পিনিয়ন। তাহলে যে দুইটাই যদি সমান মেটেরিয়াল হয়, তো পিনিয়ন ছোট গিয়ার বড়, তো আই হ্যাভ টু ডিজাইন উইথ দ্য পিনিয়ন। তখন আমরা পিনিয়ন ধরে ডিজাইন করবো, আমার গিয়ার প্রশ্ন নাই। এখন একটা মনে করো কাস্টার, একটা মনে করো স্টিল, তখন তোমার এই এস আর ওয়াই দুইটার এস ওয়াই আলাদা বের করো, করে পূরণ দাও, যেটা ছোট হবে এটা ডিজাইন করবে। কারণ ছোট হওয়া মানে ওটা দুর্বল, তো যেটা ছোট আমরা তো দুর্বল তো ডিজাইন, কারণ পিনিয়ন আর গিয়ার দুইটাই সমান পাওয়ার নেবে, তো যেটা দুর্বল ওটা যদি ডিজাইন করি, ওটা যদি টিকে তো বড়টা তো টিকবই। এই যে ক্লিয়ার নাও, এটা বুঝছো কিনা? দুইজনের তো সমান লোড নিচ্ছে, পিনিয়ন এবং গিয়ার। তো যে আমি তো ডিজাইন করবো যেটা দুর্বল, এটা দুর্বলটা যদি ঠিক আমি ডিজাইন করতে পারি, ঠিক থাকে, তো সবটা তো ঠিক থাকবেই। এই কথাটা বুঝো কিনা? হ্যালো, হ্যাঁ, কথা বলাটা কেমন? স্যার বুঝতে পারছি স্যার। So always you have to design with the smaller one. আমরা পিনিয়ন ধরে ডিজাইন করবো, পিনিয়ন বা গিয়ার পূরণ দিয়ে দেখবো। When service is continuous, then Buckingham dynamic load equation must be. এখন আরেকটা ইকুয়েশন আছে, এটা যদি সার্ভিসটা কন্টিনিউয়াস হয়, তখন ডাইনামিক লোড আরেকটা ইকুয়েশন আছে, এটা আমরা ব্যবহার করবো। স্যার পেজটা জুম হয়ে গেছে স্যার, অনেক বড় হয়ে গেছে। কি? পেজটা জুম হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে স্যার, অল্প একটু অর্ধেকটা লেখা দেখা যাচ্ছে। তাই নাকি? তাহলে কি করবো, শুরু করবো? জুম আউট করেন স্যার। জুম আউট মানে বুঝলাম না। জুম করে যেমন বড় করেন না স্যার। ও এটা বুঝছি। ও, তাহলে আমি তাহলে এবার ঠিক আছে, জি- বেশি ছোট হয়ে গেছে না? স্যার পেজটা মাঝখান বরাবর আসে নাই কেন জানি স্যার। কোথায় আসছে, মাঝখানে নাই, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে স্যার, অর্ধেকটা দেখা যাচ্ছে স্যার। আরো উঠি, ওখানে হলো কেন? স্যার ঠিকই আছে স্যার, দেখা যাচ্ছে স্যার। তো ওর ঠিক আছে, সমস্যা। রজবেরটা ইয়ে ও দেখে না কেন? আমি তো দেখতেছি ঠিক আমার মাঝখানে আছে, তো তুমি অর্ধেক দাও কেন? এই, আমি তো এটা মাঝখানে আছে, তোমার স্যার মাঝখানে আছে স্যার। ও স্যার তোমার ঠিক কি আছে, জানা আছে? হ্যাঁ, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। তোমার কম্পিউটার সমস্যা থাকে মোবাইলে। স্যার আমারই জুম হয়ে গেছিল স্যার। হ্যাঁ, এই আসল কথা বলছি। জি স্যার। এখন ছোট হয়ে গেছে অক্ষর, ঠিক আছে তো? জি স্যার। নাও এখানে একটা একটা প্রবলেম আছে, বইয়ের করা প্রবলেম। এখন তো সময় করলে হবে, তোমাদের টাইম আছে তো না? টাইম আছে স্যার, আপনি পড়েন স্যার। এই প্রবলেমটা দেখাই দিই, তাহলে আজ শেষ করে দেবো। কি করবো, ফোন তো বহুত লস হয়েছে আমার 12টার একটা ক্লাস আছে। তো একটা বইয়ের একটা অঙ্ক করে দাও, বইটা দেখো। এটা 20 হর্স পাওয়ার, অঙ্ক না করলে জিনিস ক্লিয়ার হয় না। মনে করো 20 হর্স পাওয়ার ট্রান্সফার করতে হবে। পিন ইউনের আরপিএম হচ্ছে 1150, আর পিন ইউনের ডায়ামিটার হলো 5, ভেলোসিটি রেশিও হচ্ছে 2.5, মানে পিন ইউনের আর গিয়ারের যে ভেলোসিটি রেশিও সেটা হলো 2.5। আর বলছে ইন্টারমিডিয়েন্ট সার্ভিস উই আর নট কনসিডার। যদি এটা ইন্টারমিডিয়েন্ট সার্ভিস হয়, উই আর কোনো ক্ষয় মানে গিয়ারের ক্ষয়ের কোনো একটা ধর্তব্য জিনিস নয়, তাহলে আমাকে ডিজাইন করতে হলে, এখন দাঁত যে ডিজাইন করব সেই ম্যাটেরিয়াল কি হবে, ডায়ামিটার কি হবে, ফেস শিফট কত হবে, কিছু দেওয়া নেই, কিন্তু ম্যাটেরিয়ালও দেওয়া নেই। এখন তো ম্যাটেরিয়াল সিলেক্ট করতে হবে, ম্যাটেরিয়ালও বলে নাই, ফেস শিফট বলে নাই, গিয়ার ডায়ামিটার পিস বলে নাই, আমাকে ডিজাইন করতে বলছে। তো প্রথম কাজ হচ্ছে আমরা বের করলাম ভিএম, স্পিড কত, তো পাই ডিএন বাই 12। পাই ডি হলো আমরা বলা দেওয়া আছে পিনিয়নের ডায়ামিটার হচ্ছে 5, পিনিয়নের আরপিএম হলো 1150, তো আমার স্পিড হলো 1505। আচ্ছা, তাহলে এফটি কত? এফটি হলো 33,000 হর্স পাওয়ার ডিভাইড বাই ভিএম, তাহলে 438। এখন দেখো এই জিনিসটা 1000 থেকে 4000 এর মাঝখানে, এখানে কিন্তু আর কিছু বলে নেই। তুমি একটু আগে প্রশ্ন করছিলাম 1500 হলে কি হবে,
বলছিলে না জি স্যার। কিছু যেহেতু বলো নাই তবু বই করা অঙ্ক তো তারা আচ্ছা ঠিক আছে ইকুয়েশন বলে নাই এটারে 1200 ধরছে 600 নয় 1200 ইকুয়েশনে ধরছে f equal to 1200 by 1200 plus dn or sorry 1200 plus d100 by 12 into ft ওই যে সেকেন্ড ইকুয়েশনটা তাহলে দেখা গেল এখানে ft পূরণ দিল 988 আসলে দেখো ট্রান্সমিটেড লোড 438 দেখো এখন হয়ে গেছে 988 ডবলেরও বেশি ডাইনামিক লোড বেশি দেখো ডাইনামিক লোড বেশি হয়ে গেছে আমাকে ডিজাইন এই জন্য রেডি করতে হবে লেট আস চুজ সাম সেম ম্যাটেরিয়াল মনে করো আমরা গিয়ার আর পিনিয়ন যেহেতু কিছু বলে নাই আমরা গিয়ার পিনিয়ন একই ম্যাটেরিয়াল তৈরি করব বোথ গিয়ার এন্ড পিনিয়ন সেম ম্যাটেরিয়াল তো যখন সেম ম্যাটেরিয়াল হবে তখন পিনিয়নটা হবে দুর্বল কারণ একই ম্যাটেরিয়াল পিনিয়ন ছোট গিয়ার বড় অর্থাৎ পিনিয়নটা দুর্বল হবে এটা হলো বেসিক কথা লেট আস চুজ কাস্ট আয়রন গিয়ার ASTM 25 আমরা একটা কাস্ট আয়রন গিয়ার নিলাম মনে করো কারণ এটা যেহেতু ইন্টারমিডিয়েট সার্ভিস এটা তো শক্তিশালী গিয়ার দরকার নেই অতএব কাস্ট আয়রন গিয়ার আমি নিলাম কাস্ট আয়রন ASTM 25 আর কাস্ট আয়রন ASTM 25 এর আলটিমেট স্টেজ হচ্ছে 25 আর আমরা আগে বলছি কাস্ট আয়রনের জন্য এন্ডুরেন্স রেজিস্ট্যান্স 0.4 ইনটু SU আলটিমেট স্টেজের 40% তাহলে 10 কে আছে আচ্ছা আবার টেবিলের মধ্যে আছে দেখো টেবিল 86 এ এই SNL প্রাইমের মান দেওয়া আছে 11.5 অথচ আমার এখানে বলছে 40% হলো 10 ওখানে 11.5 তো দুইটার মধ্যে ছোট এটা 10 যেটা ছোট আমরা সবসময় ছোট ধরে ডিজাইন করব নিজের আত্মরক্ষা করার জন্য বল মনে করো কম স্যার ওই 40% টা কিভাবে নিলেন স্যার? বুঝলাম না ওই স্যার। যে এখানে একটু আগে না দেখালাম তোমার এই ওই প্রথম যে এটা দেখাইলাম এই যে বইয়ে বইয়ে স্যার। আরে এই যে বইয়ের মধ্যে যেটা আছে না এই যে, তাই যেন দেখাইলাম এই যে for bronze and alloy cast iron SN equal to 0.4 SU দেখছো কাস্টের লাইনটা দেখছো এই যে এটা সেটা কাস্ট আয়রনের জন্য 40% so এখানে আমরা আছি হ্যাঁ yes so 10 KSI 11.5 তাহলে আমরা বলবো যে আমরা সবসময় আমরা সেফ সাইডে থাকবো টেক SN প্রাইম সমান 10 KSI ফর কনজারভেটিভ ডিজাইন তো বি ইকুয়াল টু আমরা মনে করি বি ইকুয়াল টু 10/PD কারণ 8 থেকে 12.5 মাঝখানে ধরা যাবে মনে করলাম 10/PD ওই যে বি মান হচ্ছে 8 থেকে 12.5 মাঝখানে মনে করো আমরা ধরলাম 10/PD লোড নিয়ার দ্য টিপ ইকুয়েশন আমরা মনে করো KF এর মান আমরা বলা 1.2 থেকে 1.7 নিতে পারবো লেট আস টেক KF ইকুয়াল টু 1.48 ওই যে বলছে KF এর মান হতে হবে লোড নিয়ার দ্য টিপ হলে 1.2 থেকে 1.7 এর মাঝখানে তো লেট আস চুজ 1.48 কিন্তু বইয়ের করা অঙ্ক বোঝানোর জন্য টেবিল 8024 এখন টেবিল 8024 এ গিয়ে আমরা কিন্তু কিছু জানি না দাঁতের সংখ্যাও জানি না কিছু জানি না এখন আন্দাজে একটা ভ্যালু ধরছে তো সেখানে তোমার উদ্দেশ্য ওয়াই মান 0.32 একটু তোমাদের দেখাই টেবিল 8024 এ যাও টেবিল 80 গিয়ার টেবিল এই যে লোড নিয়ার দ্য টিপ না 0.32 না কত ধরছে জানো একটু কি দেখলাম 0.32 না এই দেখো এই ওয়াই এর মান এই যে ওয়াই এর মান লোড নিয়ার দ্য টিপ হলে এটা হবে মিডল হলে এটা হবে মানে এখান থেকে একটা ভ্যালু আপাতত নিচে অঙ্কটা শেখানোর জন্য পরে আবার ঠিক করবে একটু পরে দেখবে তো
লেট আস অ্যাসিউম 0.32 এটা দাঁতের সংখ্যা 20 এর জন্য এটা হয় এটা আন্দাজ ধরবে এইটু তাহলে এখান থেকে ইকুয়েশন ফর এফএস সাপোজ এফএস সমান এফডি আমরা বলছি এফএস গ্রেটার দেন ইকুয়াল টু এফডি এটা মনে করি সমান এফএস ইকুয়াল টু এফডি সমান এস বি ওয়াই এফপিডি এস এর মান হলো 10,000 পিএসআই আর বি এর মান হচ্ছে 10 বাই পিডি ওয়াই এর মান আমরা ধরছি 0.32 কে এফ এর মান 1.48 আর পিডি আমরা জানি না পিডি রাখলাম মনে করো এইটার মান আমরা বললাম এফএস এটা এফএস সমান করে এফডি হলো 9.988 এই যে আমরা একটু আগে করছি 988 তো সাপোজ 988 ইকুয়াল টু 20 তাহলে এখান থেকে একটা পিডি বের আসছে পিডি ইকুয়াল টু আসে 0.4.6 মনে করি 0.6 তো ধরা ঠিক না সাপোজ পিডি ইকুয়াল টু 5 এখন পিডি 5 হলেই এখন তোমাকে একটু ব্যাক ক্যালকুলেশন দিতে হবে পিডি যখন 5 হবে ডিপির মান হলো 4 না 5 তাহলে ডিপি 5 এটাও 5 তাহলে দাঁতের সংখ্যা হবে 25 আসো এই পিডি ইকুয়াল টু 5 এন এর মান হলো 25 কারণ পিডির মান 5 ডি 5 এটা মানে 5 25 তাহলে পিডির মান যদি 5 হয় তাহলে টেবিলে 24 এ আমরা এনপি 25 পিনের দাঁতের সংখ্যা 25 ওয়াই এর মান কত এটা একটু দেওয়ার মানে এটা 0.34 না লোড নেয়ার দেখি দেখো এই যে দাঁতের সংখ্যা যদি 25 হয় এই যে 0.325 0.34 এই যে load at the tip FD equal to 20 degree full depth এর জন্য 20 ডিগ্রি দাঁতের জন্য load at the tip 32 হলে মানে 0.34 আগে আমরা ধরছিলাম 0.32 আন্দাজে ধরছিলাম 20টা দাঁত মনে পেতাম এটা একটা আন্দাজ ধারণা নেওয়ার জন্য এখন দেখা গেছে না দাঁত 25 হলে এটা 34 স্যার মাঝামাঝি মানটা নিতে হবে স্যার হ্যাঁ মাঝামাঝি মানটা নিতে হবে কি বললো কি মান নিতে হবে আবার বলো স্যার স্যার 0.34 নিছেন যে স্যার ওইটা তো স্যার লোড এট টিপ এটা মাঝামাঝি মানটা না স্যার 20 ডিগ্রি হ্যাঁ ফুল ডেপথ বাজারটা এই যে 20 ডিগ্রি ফুল ডেপথ মাঝখানে টাইপ লোড এট দ্য টিপ 20 ডিগ্রি ফুল ডেপথ অথবা 14 স্যার ডিগ্রি পয়েন্ট তোমরা যে দাঁত আঁকছিল মনে আছে স্যার আমরা তো 14.5 প্রেসার অ্যাঙ্গেল 20 ডিগ্রি দাঁত আঁকাইছিলাম মনে আছে স্যার আমরা 14.5 ধরে 14.5 অ্যাঙ্গেলটা করাইছিলেন স্যার 20 অথবা ডিগ্রি 200 করা যায় 200 করা যায় 14.5 করা যায় ম্যাক্সিমাম 20 ডিগ্রি ফুল ডেপথ দাঁত বেশি পাওয়া যায় আমরা স্টাফ টুথ করাই না স্টাফ টুথ ভেরি মাছ আমাদের দেশে এই দাঁতগুলো পাওয়া যায় যাই হোক এটা তো 20 ফুল ডেপথ অঙ্কে বলছে 14.5 বললে তুমি এটা ধরবা 20 ডিগ্রি বলে এটা ধরবা স্টাফ টুথ বলে এটা ধরবা অঙ্কতে বলা আছে স্যার ফুল ডেপথ বলছে আমরা এখন 25 দাঁতের জন্য এটা ধরবো বুঝছেন 0.34 ঠিক আছে জি স্যার আচ্ছা দেন ইউ কাম প্রবলেম এটা না So 20 degree 25 is generally wipe in 1.34 load at the feet. KF is 1.48. Okay, so FS equal to 988 সমান SBY S এর মান দাও B এর মান এখন B দেখো মনে করো B আমরা জানি না যেহেতু আমরা PD পেয়ে গেলাম B টা কি রাখলাম আগে B আমরা ধরছিলাম B 10 ওভার PD এখন যেহেতু PD পাইছি এটা দিলাম না উদ্দেশ্য B বের করা এটাও জানা আছে এটাও জানা এখন দেখো তুমি বি এর মান কত আসে বি এর মান আছে 2.15 2.15 তো হবে না আমরা নেব 214 এখন 214 যদি নাও দেখো ইন্টারেস্টিং পয়েন্ট তাহলে তোমার এইটা মনে করো 2.15 এর জন্য 988 হয় এফডি এর মান 988 এন্ড তুমি যদি 2.25 নাও 214 মানে কি 2.25 2.25 এলে এই মানটা বড় হবে মানে এটা বড় হবে মানে এফএস বড় হবে তো এফএস বড় তো ক্ষতি নেই এফএস তো এফবি তো আর বড় হচ্ছে না এফবি তো 988 আর এফএস বড় হবে এটা তো এফএস এর মান আমরা তো বলছি এফএস হয় বড় হবে নাহলে সমান হবে সো এটা যদি 2/4 হয় আমার প্রবলেম হচ্ছে এফএস বড় হচ্ছে এবং বড় হওয়াটাই আমার দরকার সমান হইলেও হবে বড় হইলেও হবে
ক্লিয়ার জিনিসটা বুঝতে পারছো? জি স্যার। মানে আমরা এখানে পাইলাম বি এর মান 2115, কিন্তু আমরা নিচ্ছি 214, কারণ সাধারণত দাঁত ওরকম ফ্র্যাকশন পাওয়া যায় না। আমরা ফুল মানে রাউন্ড ফিগার হলো 1/4 দেওয়ার কারণে এফএস এর মান বেড়ে যাবে। এফএস মান বাড়লে ক্ষতি নেই। তো চেক দি প্রপোর্শন বিপিডি। এখন দেখো যে নিলাম যে আমাকে মিলাইতে হবে, আমি তো এটা নিলাম। এখন দেখো বিপিডি কত হয়। বি হচ্ছে 214 আর 5 পূরণ দিলে হয় 11.25। আমার এটা নিয়ম হইলো, শর্ত হইলো এটা মান হইতে হবে 8 12.5 মাঝখানে। তাহলে বোঝা গেল আমার ধরাটা ঠিক আছে। আমি বি এর মান যে ধরলাম এটা ঠিক আছে। দুইটা পূরণ দিলে 11.256, এটা হইতে হবে 8 12.5 মাঝখানে। ক্লিয়ার হলো? জি স্যার। হ্যাঁ স্যার 2.15 করলে স্যার 8 এবং 12 মাঝখানে হবে স্যার। হ্যাঁ রাউন্ড ফিগার ধরতে হবে যে না, রাউন্ড ফিগার তো, কারণ এটা ওই যে আমরা মনে আছে না পেজ নাম্বার বানানোর 32-তে, পেজ নাম্বার 32-তে কিছু কথা বলা আছে না যে তুমি যে কোনো ডাইমেনশন নিতে পারো না, এটা রাউন্ড ফিগার আসবা। পেজ নাম্বার 32-তে মনে আছে কিনা? জি স্যার মনে আছে স্যার। পেজ নাম্বার বই যখন পড়াইছিলাম স্টেশন, পেজ নাম্বার 32-তে আছে রাউন্ড ফিগার। এখন যাই হোক, দাঁতের এটা তো তুমি বাজারে এরকম দাঁত পাইবা না, হয় 2.25 নাহলে 2.5 নাহলে 3 এরকম পাবা। আমরা মনে করো 2.5 নিলাম, নিলে তো ক্ষতি নাই, এটা বাড়লো তাতে এফএস এর মান বাড়বে, আর এফএস একটু বাড়লে ক্ষতি নেই। আর যাই হোক, যদি তুমি আন্দাজ তুমি বলে আমি 3 ধরবো, তো 3 ধরলে তো হবে না, কারণ 3 ধরলে 3 5 15 হয়ে যাবে। তুমি 3 ধরো, তো বা যদি 2.5 ধরো তাহলে হবে 12.5, কিন্তু 12.5 থেকে ছোট হইতে হবে, যে 8 ও 12.5 মাঝখানে হতে হবে। তুমি যদি মনে করো 2.5 ধরো, তাহলে ওটা হবে 5 দিয়ে পূরণ দিলে কত হবে? 12.5 না? তো 12.5 থেকে ছোট হইতে হবে, 8 থেকে বড় হইতে হবে। সো আমরা যদি ধরলাম 214, তাতে পূরণ দিলে হয় 11.25। দ্যাট মিনস ইট ইজ উইদিন দ্য রেঞ্জ। এখন সো therefore it is satisfactory। তাহলে এনপি মান 25 পাইলাম, আর 25 এনজি কত হবে? যেহেতু ভেলোসিটি রেশিও 2.5, তো 2.5 দিয়ে এটাকে পূরণ দাও, তাহলে হয় 62.5। 62 তুমি 62.5 না, তুমি 62 ধরো, ক্ষতি নেই। আচ্ছা, আর পিডি হলো 5, বি হলো 214, এনপির মান 25, আর এনজি হলো 32 62, ম্যাটেরিয়াল এসটিএম 24। ইট ইজ দ্য আনসার। এই আমার সবগুলো ভেক্টর আনসার। পিডি 5, বি পাইলাম 214, এনপি পাইলাম 25, এনজি পাইলাম 62, ম্যাটেরিয়াল পাইলাম এসটিএম 25। দিস ইজ দ্য আনসার। সবগুলো মিলেই আনসার। অঙ্কটা ক্লিয়ার হলো কিনা? জি স্যার। আজকে আর পড়ে না। জি স্যার। নেক্সট ক্লাস কবে করবা? সোম মঙ্গলবারের ওইদিকে দিলে ভালো হতো স্যার। একদিন মঙ্গলবার? সোমবার বা মঙ্গলবার আপনার যেদিন সময় হয়। সোমবার তো কালকে। আচ্ছা, দেখ, আমি তোমাদের জানাবো ইনশাআল্লাহ। ঠিক আছে। তো তাহলে আমরা স্টপ করে দিচ্ছি না? স্যার স্যার একটু কথা ছিল স্যার। বলো। স্যার এই যে 14.5 ডিগ্রি অ্যাঙ্গেল আর হচ্ছে 20 ডিগ্রি অ্যাঙ্গেল, হ্যাঁ হ্যাঁ স্যার এই অ্যাঙ্গেল দুইটাতে কি কোনো স্যার ব্যাপার আছে স্যার, যে হেভি গিয়ারের ক্ষেত্রে 20 ডিগ্রি অ্যাঙ্গেল, কম লোডের না না না, গিয়ারে? এটা তোমার দাঁতের মধ্যে, এটা স্ট্যান্ডার্ড এক এক জায়গায় এক এক রকম তৈরি হয়। 14.5 ডিগ্রি তৈরি হয়, 20 ডিগ্রি তৈরি হয়। আর স্টাফ প্রুফ আমাদের সাধারণত এই দুইটাই পাওয়া যায়। আমাদের একটা আমেরিকান বই, তাতে এটাই বাজারে মেইনলি এগুলোই অ্যাভেলেবল। তো নো প্রবলেম, এটা নিয়ে কোনো চিন্তা নেই। তোমার মনে আছে প্রেসার অ্যাঙ্গেল তো খুব একটা চেঞ্জ হয় না, দেখছো তো না? জি স্যার। জি প্রেসার স্যার দেখি। অ্যাঙ্গেল আসলে 14.5 20 ডিগ্রিতে অল্প আর একটু। খুব একটা ওই বেস সার্কেল একটু ডাউন হয় আর কি। মনে আছে না বেস সার্কেল? স্যার মনে আছে স্যার। বেস সার্কেল তো আঁকার সময় প্রেসার অ্যাঙ্গেল দিয়ে আঁকতে হয়। জি স্যার। আর স্যার এই গিয়ার গুলো স্যার মোল্ডিং করে বানায় স্যার, বাংলাদেশে বানায় স্যার, না স্যার হ্যাঁ, ওই মনে না তো, লেদ গিয়ার এখন সিএনজিতে কাটা হয়। সিএনসিতে স্যার? হ্যাঁ হ্যাঁ, মিলিং মেশিনে কাটে দাঁত, সিএনসি মিলিং মেশিনে দাঁত কেটে বলে। স্যার তাহলে তো বাংলাদেশেও স্যার ধুলাই খালে পাওয়া যাবে স্যার। তা তো পাওয়া যাবে। আমার প্রজেক্ট কাজ করলে এইসব গিয়ার দরকার কিনতে হবে। স্যার লেদ মেশিনে কাটা যাবে না স্যার?
না, লেইদে কাটে, মিলিং মেশিনে কাটে। লেইদে কোনোদিন গিয়ার কাটা যায় নাকি? গিয়ার কাটে মিলিং মেশিন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।